আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি পড়বো। কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার পারমাণবিক গঠন। পারমাণবিক গঠন বলতে বোঝায় পদার্থের ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম স্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা। তো আমি লিখছি এখানে পদার্থ। পদার্থ বলতে কি বোঝায়? যার ধর্ম আছে, ভর আছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে আমরা পদার্থ বলবো। পদার্থ মূলত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ, আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ বলতে কি বোঝায়? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থের ধর্মের মৌল ছাড়া অন্য কোনো মৌল পাওয়া যায় না, তাকে আমরা বলবো মৌলিক পদার্থ। হ্যাঁ, মৌলিক পদার্থ হচ্ছে ওই পদার্থকে ভাঙলে অন্য কোনো ধর্মের বা ভিন্ন কোনো ধর্মের মৌল পাওয়া সম্ভব নয়। এক্সাম্পল হিসেবে কি দিচ্ছি? আয়রন দিচ্ছি, এর ল্যাটিন নাম কি? ফেরাম। আচ্ছা, আয়রনকে ভাঙলে যতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আকারে ভাঙা যাক না কেন, আয়রনই পাওয়া যাবে, অন্য কোনো ধর্মের মৌল পাওয়া সম্ভব না। শুধু আয়রন না, মৌলিক পদার্থ হচ্ছে 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 118টি। হ্যাঁ, 118টি মৌলিক পদার্থের মধ্যে আয়রনও ইনক্লুড। আচ্ছা, 2016 সাল পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, এর মধ্যে 98টি হয়েছে প্রকৃতিতে পাওয়া যায় এবং 20টি হচ্ছে কৃত্রিমভাবে আবিষ্কৃত। আর একটা জিনিস, একটা মানব শরীরে 26 প্রকারের ভিন্ন ভিন্ন ধর্মের মৌলিক পদার্থ পাওয়া যায়। আচ্ছা, এরপর দেখবো যৌগিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থের ধর্মের মৌল ছাড়া অন্য কোনো ধর্মের মৌল পাওয়া যায়। হ্যাঁ, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থের ধর্মের মৌল ছাড়া অন্য কোনো ধর্মের মৌল পাওয়া যায় তাকে আমরা বলবো যৌগিক পদার্থ। হ্যাঁ, এক্সাম্পল হিসাবে কি দিব? HCl, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড। যৌগিক পদার্থ অসংখ্য, লিখে শেষ করার মতো না। এক্সাম্পল হিসেবে কি দিছি? HCl, এখানে আছে হাইড্রোজেন এবং ক্লোরিন, দুটা ভিন্ন ধর্মের মৌল অবস্থিত। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম এর ধর্ম আলাদা, কার্বনের ধর্ম আলাদা এবং অক্সিজেনের ধর্ম আলাদা। তিন ধর্মের মৌল নিয়ে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট অবস্থিত। HCl, এখানে দুই ধর্মের মৌল রয়েছে, হাইড্রোজেন এবং ক্লোরিন, দুইটা মৌলেরই পরস্পর ধর্ম আলাদা। আচ্ছা, তারপর কি লিখছি? কার্বন ডাই অক্সাইড, কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয় কার্বন ডাই অক্সাইড। কার্বন এবং অক্সিজেন দুটা ভিন্ন ধর্মী মৌল। তাহলে আমরা কি বলতে পারি? যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থের ধর্মের মৌল ছাড়া আরো অন্য কোনো ধর্মের মৌল পাওয়া যায় তাকে আমরা বলবো যৌগিক পদার্থ। আচ্ছা, এরপর দেখবো অণু এবং পরমাণু। মৌলিক পদার্থ কি বললাম? যে ওই মৌলকে ভাঙলে অন্য কোনো মৌল পাওয়া যাবে না। তাহলে আমরা এই যে এক্সাম্পল হিসাবে দিলাম আয়রন, হ্যাঁ, তারপর কি সোডিয়াম, পটাশিয়াম, ইটিসি। এই মৌলিক পদার্থগুলোকে যে লিখতেছি এর নাম হিসাবে কি দিব? মৌলিক পদার্থের লিখিত রূপকে আমরা বলবো পরমাণু। মৌলিক পদার্থের লিখিত রূপকে বলা হয় পরমাণু। এবং যৌগিক পদার্থের লিখিত রূপকে বলবো অণু।
অণু আর পরমাণু বলতে কি বোঝায়? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক বা লিখিত রূপকে বলবো পরমাণু, এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক বা লিখিত রূপকে বলবো অণু। এখন দেখবো পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্য কি। পরমাণু হচ্ছে স্বাধীন অস্তিত্ব নেই। পরমাণুর কি স্বাধীন অস্তিত্ব নেই, অর্থাৎ পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে না। তবে ব্যতিক্রম আকারে দিচ্ছি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন গ্রুপ 18 নিষ্ক্রিয় মৌল প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে। এটা ব্যতিক্রম হিসাবে দিচ্ছি। পরমাণু স্বাধীন অস্তিত্ব নেই, সে মুক্ত অবস্থায় থাকতে পারে না, তবে নিষ্ক্রিয় যে মৌলগুলো রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এরা মুক্ত অবস্থায় থাকে। অণুর হচ্ছে স্বাধীন অস্তিত্ব আছে, অর্থাৎ অণু নিজের ইচ্ছা মতো চলতে পারে। তারপর কি পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তবে অণুকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে অণু থেকে ভেঙে পরমাণুতে আসতে হবে, তারপর পরমাণুকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। পরমাণুকে ভাঙলে আমরা কি পাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। আচ্ছা, তারপর কি অণুকে ভাঙলে আমরা পরমাণু পাবো। অণুকে ভাঙলে পরমাণু পাবো, কেননা একের অধিক পরমাণু মিলে কি তৈরি হয়? অণু তৈরি হয়। তাই অণুকে ভাঙলে পরমাণু পাবো, এবং পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো। পরমাণু হচ্ছে অস্থায়ী। পরমাণু হচ্ছে অস্থায়ী বা ক্ষণস্থায়ী। অণু হচ্ছে স্থায়ী, নো চেঞ্জ। পরমাণুর সংখ্যা হচ্ছে 118টি এবং অণুর সংখ্যা হচ্ছে অসংখ্য, যা লিখে শেষ করার মতো নয়। তাহলে সামারি হিসাবে আমরা কি বলতে পারবো? পদার্থ মূলত মৌলিক, যৌগিক, হ্যাঁ, মৌলিক পদার্থকে ভাঙলে পাবো মৌলিক অণু। মৌলিক পদার্থকে ভাঙলে কি পাবো? ভাঙলে পাবো মৌলিক পরমাণু। যৌগিক পদার্থকে ভাঙলে পাবো যৌগিক অণু। মৌলিক পরমাণুকে আবার কি পাবো? একই ধর্মের ভাঙলে। একই ধর্মের পরমাণু। যৌগিক অণুকে ভাঙলে পাবো ভিন্ন ধর্মের পরমাণু। এক্সাম্পল কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, পানি, ইটিসি। সোডিয়াম, পটাশিয়াম, সালফার, অক্সিজেন ইত্যাদি। আজকের টপিক হচ্ছে আণবিক ভর, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, মৌল এবং অ্যাভোগাড্রোর সংখ্যা। আচ্ছা, আণবিক ভর বলতে কি বোঝায়? একটা যৌগের অণুতে মোট পরমাণুর ভরের সমষ্টি। আণবিক ভর বলতে বোঝায় একটা অণুতে পরমাণুর ভরের সমষ্টি। তাহলে আমরা আণবিক ভর ইকুয়াল টু কি লিখতে পারি? আণবিক ভর থেকে লিখতে পারি একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে কার্বন 12 পরমাণুর ভরের ভাগ 12 অংশ। হ্যাঁ, আণবিক ভরটা দুটা স্কেল দিয়ে পরিমাপ করা যায়, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল আর একটা হচ্ছে কার্বন স্কেল। তো কার্বন স্কেল হচ্ছে আমাদের পপুলার। হ্যাঁ, আণবিক ভর হচ্ছে একটি পরমাণুর ভর কার্বন 12 ভরের
1/12। আচ্ছা, তো একটি পরমাণুর ভর কিভাবে আবার বাইর করব? একটি পরমাণুর ভরকে তার পারমাণবিক ভরকে আমরা কি করব, 6.022 গুণন 10⁻23 দিয়ে ভাগ করলে একটা পরমাণুর ভর পাওয়া যাবে। তো দেখি কার্বনের একটি পরমাণুর ভর। তাহলে কার্বন পরমাণুটির আণবিক ভর কত হবে? ক্যালকুলেটর চেপে আমাদের অ্যান্সার বার করতে হবে। এরপর দেখব পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় একটা মৌলের মধ্যে যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকবে আমরা সেই সংখ্যাকে বলতে পারবো পারমাণবিক সংখ্যা। মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে ফিক্সড। প্রোটন সংখ্যা আমরা কিভাবে লিখি? মৌলের প্রতীক। হ্যাঁ, একটা মৌলের রাসায়নিক নামের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি প্রতীক। তো একটা প্রতীক ধরে নিলাম এক্স। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা লেখা হয় মৌলের বাম পাশে নিচে। আচ্ছা, 19 যেহেতু লিখি তার মানে এই 19 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটি হবে পটাশিয়াম। প্রোটন সংখ্যাকে আমরা বলতে পারবো পারমাণবিক সংখ্যা। আচ্ছা, যদি বলি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা 20। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হবে 20। নিয়নের প্রোটন সংখ্যা যদি বলি টেন, তাহলে নিয়নের পারমাণবিক সংখ্যা হবে 10। প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। 118টি মৌল রয়েছে, প্রত্যেকটি মৌলেরই প্রোটন সংখ্যা আলাদা আলাদা ফিক্স এবং প্রত্যেকটি মৌলেরই প্রোটন সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এরপর দেখি পারমাণবিক ভর সংখ্যা। কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফলকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা মৌলের প্রতীকের সাথে ফিক্স। নিউট্রন সংখ্যা তাহলে কি বোঝায়? নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যা পাওয়া যায় তাকে আমরা বলবো নিউট্রন সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা থেকে লেখা যায় প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা অথবা নিউটন সংখ্যা এই দুটো যদি দেওয়া থাকে ডাটা, তাহলে আমরা নিউটন সংখ্যা বাদ করতে পারবো, পারমাণবিক ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিব।
হ্যাঁ, আবার যদি নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা দেওয়া থাকে তাহলে দুটা সংখ্যার যোগফল করে আমরা পারমাণবিক ভর সংখ্যা বের করতে পারবো। পারমাণবিক ভর সংখ্যা মৌলের প্রতীকের ডান পাশে মাথার উপরে লিখতে হয়। যদি ফ্লোরিন লিখি, হ্যাঁ, মৌলের নাম কি? ফ্লোরিন, এর প্রতীক হচ্ছে এফ। প্রোটন সংখ্যা লেখা হয় বাম পাশে নিচে এবং ভর সংখ্যা লেখা হয় ডান পাশে উপরে। 19। তারপর ক্যালসিয়াম 20, 40, এগুলো হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। নিয়ন 10, 20, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 12, প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা হচ্ছে 24। এরপর দেখব মৌল, মোল। হ্যাঁ, এরপর দেখব মোল। মোল বলতে বোঝায় আণবিক ভরটাকে গ্রাম এককে প্রকাশ করলে গ্রাম আণবিক ভর বা মোল বলা হয়। হ্যাঁ, অ্যামোনিয়া, এর আণবিক ভর কিভাবে বের করব? নাইট্রোজেন, এর পারমাণবিক ভর কত? 7। প্রোটন সংখ্যা 7, ভর সংখ্যা হচ্ছে 14, প্লাস হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যাও 1, ভর সংখ্যা গুণন পরমাণুর সংখ্যা, তাহলে 14 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 17। তাহলে অ্যামোনিয়া এর আণবিক ভর ইকুয়াল টু 17। আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে আমরা যা পাবো তা হচ্ছে গ্রাম আণবিক ভর বা মোল। তাহলে অ্যামোনিয়া এর মোল কত হবে? মোল হবে 17 গ্রাম। আচ্ছা, পানি H2O, এর আণবিক ভর কত হচ্ছে? ভর সংখ্যা 1 গুণন প্রোটন সংখ্যা পরমাণু সংখ্যা 2 যোগ অক্সিজেন প্রোটন সংখ্যা 8, ভর সংখ্যা হচ্ছে 16। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 18। আণবিক ভর হচ্ছে 18। পানি H2 এর মোল হচ্ছে 18 গ্রাম। আণবিক ভরকে আমরা গ্রাম এককে প্রকাশ করলে যা পাবো তা হচ্ছে মোল। এরপর হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এক গ্রাম অণুতে যত সংখ্যক অণু বা এক গ্রাম পরমাণুতে যত সংখ্যক পরমাণু বা এক গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন থাকবে তাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। এক গ্রাম অণু বা এক মোল একই। একটু আগে কি দেখলাম? পানি এর মোল কত?
18 গ্রাম, তাই না? 1 মোল পানি ইকুয়াল টু কত বলতে পারি? 18 গ্রাম। তাহলে 1 মোল বা 1 গ্রাম অণুতে কতটা অ্যাভোগাড্রো সংখ্যা থাকে? 6 পয়েন্ট। অ্যাভোগাড্রো সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, যার মান হচ্ছে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, 1 গ্রাম পানিতে কতগুলো মোল রয়েছে? 18 গ্রাম। তাহলে বলতে পারি 1 মোল পানি অণু আছে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 তে। তারপর কি বলছি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া এর আণবিক ভর কত আসছে? 17 গ্রাম। বা 18 গ্রাম পানিতে অণু আছে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 টি। আবার বলতে পারি 1 মোল অ্যামোনিয়াতে অণু আছে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 টি, বা 17 গ্রাম অ্যামোনিয়াতে অণু আছে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 টি। পরমাণুর মূল কণিকা সমূহ। হ্যাঁ, পরমাণু বলতে কি বুঝাইছি? যে মৌলিক পদার্থের লিখিত রূপ বা ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু। পরমাণুর মধ্যে কিছু কণিকা বিদ্যমান রয়েছে, সেগুলা কি? স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা বলতে কি বোঝায়? অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা বলতে বোঝায় যেসব পদার্থের মধ্যে মৌলিক পদার্থের যে কণিকাগুলো স্থায়ী রূপে রয়েছে সেগুলোকে আমরা বলবো স্থায়ী কণিকা। মৌলিক পদার্থ কতটি রয়েছে? 118টি। 118টি পদার্থ বা কণিকাই হচ্ছে স্থায়ী কণিকা। পদার্থকে আমরা ক্ষুদ্রতম আকারে ভাঙলে পাই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এটা প্রত্যেকটা মৌলিক পদার্থের মধ্যে বিদ্যমান। 118টি মৌলিক পদার্থের মধ্যে রয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। স্থায়ী কণিকা বলতে বুঝাবো যে কণিকাগুলো স্থায়ী অবস্থায় রয়েছে। পরমাণুতে স্থায়ী অবস্থায় পাওয়া যায়। যেমন কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বিজ্ঞানী ডেমোক্রিটাস বলেছিল যে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণু ক্ষুদ্রতম অংশ, পরমাণুকে ভাঙলে আর কোনো অংশ পাওয়া যায় না। তবে পরবর্তীতে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু বিভাজ্য। পরমাণুকে ভাঙলে ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, যা স্থায়ী কণিকার মধ্যে অন্তর্ভুক্ত। অস্থায়ী কণিকা বলতে কি বোঝায়? যে কণিকাগুলো পরমাণুতে অস্থায়ী অবস্থায় পাওয়া যায়। হ্যাঁ,
অস্থায়ী অবস্থায় পাওয়া যায়। যেমন কি নিয়ন, পায়ন, পজিট্রন, নিয়ন, পাইওন, নিউট্রিনো, গ্রাভিটন ইত্যাদি। এই কণিকাগুলো একটা পরমাণুতে অস্থায়ী অবস্থায় পাওয়া যায়, এক সময় শেষ হয়ে যায় আর কি। কম্পোজিট কণিকা কোনগুলো? যেগুলো কিছু কিছু সময় দেখা যায়, তবে বিশেষ মুহূর্তে, হ্যাঁ, সেগুলো কি বলো দেখি? বিশেষ মুহূর্তে পাওয়া যায়। যেমন ডিউটেরন আলফা কণা। ডিউটেরন আলফা কণা। স্থায়ী কণিকা হচ্ছে যে কোনো কণিকাগুলো পরমাণুতে স্থায়ী অবস্থায় পাওয়া যায় সেগুলোকে বলবো স্থায়ী কণিকা, যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অস্থায়ী কণিকা হচ্ছে যে কণিকাগুলো পরমাণুতে অস্থায়ী অবস্থায় পাওয়া যায়, ক্ষণস্থায়ী পাওয়া যায়, সেগুলো বলবো অস্থায়ী কণিকা, যেমন নিউন, পাইওন, নিউট্রন ও গ্রাভিটন ইত্যাদি। হ্যাঁ, কম্পোজিট কণিকা হচ্ছে বিশেষ মুহূর্তে পাওয়া যায়, স্থায়ী নয় আবার অস্থায়ী নয়, কিছু বিশেষ মুহূর্তে পাওয়া যায়, সেটা হচ্ছে কম্পোজিট কণিকা, যেমন ডিউটেরন আলফা কণা। স্থায়ী কণিকাগুলোর কিছু বৈশিষ্ট্য দেখব। স্থায়ী কণিকা কোনগুলো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই মাইনাস বা শুধু ই। ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই মাইনাস বা শুধু ই। চার্জ হচ্ছে ঋণাত্মক, কেননা পরমাণুর মধ্যে কেন্দ্রে অবস্থান করে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, নিউট্রন, এবং পরমাণুর বাইরে যে কক্ষপথগুলো রয়েছে সেগুলোর মধ্যে অবস্থান করে ইলেকট্রন, যা বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। চার্জ হচ্ছে -1.66 গুণন 10⁻19 কুলম্ব। ভর হচ্ছে 9.11 গুণন 10⁻28 গ্রাম বা 9.11 গুণন 10⁻31 কেজি। অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের বাইরে বা কক্ষপথে। একটা পরমাণু যদি কল্পনা করি, যেরকম সোডিয়াম, পরমাণুর কেন্দ্রের বাইরে কক্ষপথ গুলা কিভাবে থাকে? বৃত্তাকার গোলাকার আকার থাকে। তো কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন,
বাইরে থাকে ইলেকট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে, পদার্থের কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, বাইরে থাকে ইলেকট্রন যা কক্ষপথে বৃত্তাকার ঘূর্ণায়মান অবস্থায় থাকে। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.66 গুণন 10⁻19 কুলম্ব, ভর হচ্ছে 9.11 গুণন 10⁻28 গ্রাম বা 9.11 গুণন 10⁻31 কেজি। অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের বাইরে বা কক্ষপথে, প্রতীক হচ্ছে E- বা ই। এরপর হচ্ছে প্রোটন। প্রোটনের প্রতীক হচ্ছে পি বা হাইড্রোজেন অন অন। আচ্ছা, প্রোটনের চার্জ 1.66 গুণন 10⁻19 কুলম্ব। ইলেকট্রন এবং প্রোটনের চার্জ একই, শুধু চার্জ ভিন্ন ধর্মী। ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক এবং প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, কেননা প্রোটন অবস্থান করে নিউক্লিয়াসের কেন্দ্রে এবং ইলেকট্রন অবস্থান করে নিউক্লিয়াসের বাইরে বৃত্তাকার কক্ষপথে। প্রোটনের চার্জ ভর হবে 1.673 গুণন 10⁻24 গ্রাম বা 1.673 গুণন 10⁻27 কেজি। অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের বা পরমাণুর কেন্দ্রে। এরপর দেখবো নিউট্রন। নিউটনের প্রতীক হচ্ছে এন। নিউটনের চার্জ 0। নিউটন চার্জ নিরপেক্ষ ধর্ম পালন করে। নিউটনের চার্জ হচ্ছে নিরপেক্ষ, যা 0। নিউটনের ভর হচ্ছে 1.675 গুণন 10⁻24 গ্রাম বা 1.675 গুণন 10⁻27 কেজি। প্রোটনের ভর এবং নিউট্রনের ভর অনেকটাই কাছাকাছি, শুধু দশমিকের পর 1.673 প্রোটন এবং 1.675 হচ্ছে নিউট্রন। এর অবস্থান নিউক্লিয়াসের ভেতরে বা পরমাণুর কেন্দ্রে। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জধর্মী, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জধর্মী এবং নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, কেননা পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ধনাত্মক চার্জধর্মী এবং পরমাণুর বাইরে নিউক্লিয়াসের বাইরে বৃত্তাকার কক্ষপথে থাকে ইলেকট্রন ঋণাত্মক চার্জধর্মী, যা পরস্পরকে আকর্ষণ করে পুরো পরমাণুকেই চার্জ নিরপেক্ষ করে তৈরি করে। পর্যায় সারণীতে 118টি যে মৌল রয়েছে, প্রত্যেকটি মৌল চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে। আমরা যদি বলি সোডিয়াম, পারমাণবিক সংখ্যা কত? 11 এবং ভর সংখ্যা হচ্ছে 23। হ্যাঁ, এটা থেকে আমরা লিখতে পারি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা হচ্ছে 23। নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, 23 বিয়োগ 11।
12। সোডিয়ামের চার্জ, চার সংখ্যা 0। প্রত্যেকটি পরমাণু স্বাভাবিক অবস্থায় চার্জ নিরপেক্ষ থাকে। নেক্সট অংশ, এই চ্যাপ্টারের বাকি অংশ নেক্সট ক্লাসে পড়ানো হবে। আল্লাহ হাফেজ।